নমস্কার। খবরদার কথা নয়। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ ফয়সলা শুনিয়েছেন। আমরা এটা নিয়ে আলোচনায় এসেছি এই জন্য, এই ফয়সলাটা আজকে হয়েছে বটে, তবে খবরদার কথা নয়তে আলোচনা প্রসঙ্গে আমরা এই নির্বাচনী বন্ড নিয়ে নানা প্রশ্ন তুলেছিলাম। যিনি এই প্রশ্ন তুলেছেন তাকে আজকেও আমরা পেয়েছি। রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন আমার বাঁদিকে বসেছেন। পুরুষোত্তমরা সরাসরি চলে যাই। আজকে সুপ্রিম কোর্ট আপনি আমাদের সঙ্গে আলোচনাতেই এই ইলেকটোরাল বন্ড নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন এবং বিস্ময় প্রকাশ করেছিলেন। এই বন্ড হতে পারে না, অনৈতিক ইত্যাদি কথাও আপনি বলেছেন, একাধিকবার অন্য আলোচনার ভিতরে এনেছেন। আমরা আজকে সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ড স্কিম একে অসাংবিধানিক ঘোষণা করেছে। হ্যাঁ, এবং আমরা বরাবরই বলছিলাম যে ইলেকট্রাল বন্ড স্কিম বিজেপি সরকার 2017 সালে চালু করে। এই স্কিমের মধ্য দিয়ে কর্পোরেটগুলো, কোম্পানিগুলো নির্বাচনী তহবিলে চাঁদা দেওয়াকে বৈধতা দেওয়া হয়। এবং এই স্কিমের সবচেয়ে আপত্তিজনক, বিপজ্জনক দিক ছিল যে কারা, কোন কোম্পানি কোন দলকে কত টাকা চাঁদা দেবেন এটা জানার কোনো উপায় ছিল না। আমরা জানি নির্বাচনে টাকার অর্থ প্রভাব নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করছে। এবং বিজেপি দল অর্থ ক্ষমতায় অন্য সমস্ত রাজনৈতিক দলগুলোর চাইতে কয়েক হাজার গুণ এগিয়ে। এবং 2017 সন থেকে এখন অবধি যে হিসাব দেখা গেছে 60,000 কোটি টাকার উপর ইলেকট্রাল বন্ড বিক্রি হয়েছে। এবং বন্ডগুলো সবই 1 কোটি টাকার উপর, অধিকাংশ বন্ড। অর্থাৎ 60,000 কোটি টাকার ইলেকট্রাল বন্ড বিভিন্ন কোম্পানি কিনেছে, কর্পোরেটগুলো কিনে সেটা রাজনৈতিক দলকে চাঁদা দিয়েছে। এই যে রাজনৈতিক দলকে চাঁদা দিল, সেই চাঁদার 90% পেয়েছে বিজেপি। অর্থাৎ এবং কারা চাঁদা দিল তাদের পরিচয় একমাত্র চাঁদাদাতা জানলো এবং সরকার জানলো এবং শাসক দল জানলো। সরকার মানে শাসক দল জানলো, অন্য কেউ জানলো না। এর ফলে সরকারের নীতিকে প্রভাবিত করার জন্য কর্পোরেট সেক্টর ইলেকট্রাল বন্ডকে ব্যবহার করে বিজেপিকে 2 হাতে টাকা দিয়েছে। সেই টাকা বিজেপি নির্বাচনের প্রচারে ব্যবহার করেছে। নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিজেপি বিপুল অর্থশক্তি এইভাবে সঞ্চয় করেছে। এই ইলেকট্রাল বন্ডের গোপনীয়তা এটা সম্পূর্ণ অসাংবিধানিক, আমরা বারবার বলেছি। এবং সবচেয়ে বিস্ময়কর দিক হলো এই ইলেকট্রাল বন্ডকে চ্যালেঞ্জ করে মামলা 2018 সনই হয়েছিল। এবং আমরা নই, সারা দেশের মানুষ বারবার দাবি করছিল যে এটা সম্পূর্ণ অসাংবিধানিক ইলেকট্রাল বন্ড এবং এর মধ্য দিয়ে সমস্ত নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা এবং অসাধুতাকে আইনি রূপ দেওয়া হয়েছে। তাই অবিলম্বে সুপ্রিম কোর্ট এই মামলার দ্রুত শুনানি করে এই মামলা নিষ্পত্তি করুক। 2018 সনে মামলা হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য সুপ্রিম কোর্ট এই মামলা আজকে আমরা 24 দিয়েছি, 23 অবধি এই মামলা শোনার সময় সুপ্রিম কোর্ট উঠতে পারেনি। অর্থাৎ ইলেকট্রাল বন্ড চলছিল 18, 19, 20, 21, 22, 23, 6 বছর পর এই মামলার শুনানি সুপ্রিম কোর্ট সম্পন্ন করেছে। এবং করে আজকে সুপ্রিম কোর্ট একটি অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এই রায়ে ইলেকট্রাল বন্ড যে স্কিম এটাকে বেআইনি সুপ্রিম কোর্ট ঘোষিত করেছে। এবং এর ফলে আমাদের একটু জানা দরকার যে কিভাবে ইলেকট্রাল বন্ড স্কিমটা আনা হয়েছিল। সেটা আনার জন্য ইন্ডিয়ান পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট তাকে সংশোধন করা হয়েছিল। ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্টকে সংশোধন করা হয়েছিল। সংশোধন করে এবং ফাইন্যান্স অ্যাক্ট 2017, এই 3টি আইনকে সংশোধন করে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোম্পানিগুলো এটা অনামী মানে অ্যানোমিটি, অর্থাৎ কোম্পানিগুলোর পরিচয় গোপন থাকবে। দেশবাসী জানতে পারবে না কোন কোম্পানি কাকে কত টাকা দিল, শাসক দল কার কাছ থেকে কত টাকা নিল, এটা দেশবাসী জানতে পারবে না, কিন্তু কোম্পানি জানবে, দাতা এবং গ্রহীতা জানবে। এবং এই সব ইলেকট্রাল বন্ডই হবে SBI এর মধ্য দিয়ে। সুপ্রিম কোর্ট বলেছে RTI এর মাধ্যমেও হবে না, এবং RTI এর মাধ্যমে এগুলো জানা যাবে না, এগুলো সবটাই গোপন, এটা আইনসম্মতভাবে গোপনীয়তা রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে সংবিধানের 19-1 ক ধারা আমাদের যে মত প্রকাশ এবং বাক স্বাধীনতা, রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, সেই রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অন্তর্গত হলো তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন। এটা আমরা জানি, কারণ
আমি যদি কোনো একটা বিষয়ে আমার মতামত নির্ধারণ করতে হয়, মতামত গঠন করতে হয়, তাহলে আমাকে এই বিষয় সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে হবে। একদম। এবং গণতন্ত্রে সরকারের জবাবদিহিতা, শাসক দলের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর রাস্তা হলো স্বচ্ছতা, সমস্ত তথ্য জনপরিসরে থাকা। তার জন্যই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আমাদের সংবিধানের 19 ক ধারা ব্যাখ্যা করতে গিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে তথ্যের অধিকার, তথ্য জানার অধিকার এর অন্তর্গত। গোপনীয়তা, সরকারি কাজকর্মে গোপনীয়তা কয়েকটি বিশেষ ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নেওয়া চলবে না। সুপ্রিম কোর্ট এখন বলছে আজকের রায়ে 5 জন বিচারপতি, প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 জন বিচারপতি এই বিষয়ে একমত। এই ইলেকট্রাল বন্ড অ্যানুইটি, অর্থাৎ সবটাই গোপন রইল, কে কাকে কত টাকা দিল, কার সাথে কার প্রেম হলো, এটা দেশবাসী জানতে পারবো না। এটা হচ্ছে তথ্যের অধিকার এবং বাক স্বাধীনতা, মত প্রকাশের বিঘ্ন করে, একে লঙ্ঘন করছে। আরেকটা বিষয় হলো এই যে চাঁদা দেওয়ার ফলে সরকারি নীতি প্রভাবিত করার সুযোগ থাকে, কুইড প্রোকো। এই যে আমি টাকা দিলাম, কেন টাকা দেবো? আমি কর্পোরেট, আমি 60,000 কোটি টাকার বন্ড গত 7-8 বছর 5-6 বছরে কর্পোরেটগুলো কিনেছে, কিনে এই বন্ডগুলোর মাধ্যমে নির্বাচনী বিজেপিকে টাকা দিয়ে, কেন টাকা দেবে? শখে তো কেউ টাকা দেয় না, ব্যবসায়ীরা টাকা খাটায় কেন? কর্পোরেটগুলো কেন টাকা খাটায়? কর্পোরেটগুলো টাকা খাটায় সরকারি নীতিকে প্রভাবিত করার জন্য। ফাইন্যান্সে সরকার কোন কোন ক্ষেত্রে কর দেবে, কোন কোন ক্ষেত্রে কর ছাড় দেবে, কোথায় আমদানি শুল্ক কমবে, কোথায় রপ্তানি শুল্ক বাড়বে, এগুলো সরকারি নীতি। সেই নীতিকে যদি আমি প্রভাবিত করতে পারি তাহলে আমার ব্যবসার লাভ হবে। তার জন্যই বিজেপি সরকার যারা স্বচ্ছতার কথা বলে, যারা দুর্নীতিমুক্ত ভারতের কথা বলে, তারাই দুর্নীতিকে আইনি বৈধতা দেওয়ার জন্য সম্পূর্ণ অগণতান্ত্রিক, সম্পূর্ণ গোপনীয় ইলেকট্রাল বন্ড স্কিম চালু করেছিল। এটা হচ্ছে দুর্নীতিকে আইনি পথে বৈধতা দেওয়া। আমরা জানি আন্ডার টেবিল পেমেন্ট হয়, এটা কেউ জানে না। নির্বাচনে টাকার খেলা বিভিন্নভাবে হয়, কিন্তু এভাবে আইন করে এই নির্বাচনের টাকার খেলাকে আইনি বর্ম দিয়ে একে পরিবেশন করা, এটা বিজেপির পক্ষে একমাত্র সম্ভব। সংবিধানকে একদম হাস্যকর করে দেওয়া, সংবিধান হাস্যকর করা, সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে হাস্যকর করা, গণতন্ত্রের স্বচ্ছতাকে হাস্যকর করা, এটা করেছে। এবং সুপ্রিম কোর্ট এটাকে বাতিল করেছে। বাতিল করে সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে, এবার কিন্তু সমস্ত বিড়াল থলি থেকে বেরিয়ে আসবে। কারণ সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে, সুপ্রিম কোর্ট একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে যে স্টেট ব্যাংকে বন্ড ইস্যু করা বন্ধ করতে হবে। আরেকটা কথা বলেছে সুপ্রিম কোর্ট যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে এই যে গত 2018 থেকে এখন অবধি কে কত বন্ড কিনলো, কারা কিনলো, সেই সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে আগামী 12 এপ্রিলের, আগামী মার্চের মধ্যে, এবং আগামী মার্চের মধ্যে জানাতে হবে। এবং এরপর নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কোন কোম্পানি কাকে কত টাকা দিয়েছে সেটা সব জানিয়ে দেবে। তাহলে বেরিয়ে আসবে আমরা যেটা বলছিলাম যে এই যে ক্রনি ক্যাপিটালিজম, ধান্দার পুঁজিবাদ, ধান্দা পুঁজিপতি, ক্রনি ক্যাপিটালিজম, ধান্দার পুঁজি, এই ধান্দার পুঁজিবাদে আমরা দেখেছি বিজেপির আমলে বিদেশ থেকে টাকা এসেছে কিনা সেটাও পাওয়া যেতে পারে না। হ্যাঁ, এই ধান্দার পুঁজিবাদের আমলে, বিজেপির আমলে 3-4 ব্যবসায়ী গোষ্ঠী, 3-4টি ব্যবসায়ী গোষ্ঠী একদম ফুলে ফেপে উঠেছে। আদানি, এই সমস্ত 3-4টি ব্যবসায়ী গোষ্ঠী ফুলে ফেপে উঠেছে। এবং আমরা বলছিলাম সমস্তটা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তারা বিজেপির নির্বাচনে তহবিলে টাকা দিচ্ছে, তার বিনিময়ে বিজেপি তাদেরকে আর্থিক সুবিধা দিচ্ছে, কর ছাড় দিচ্ছে। এটা আজকে পরিষ্কার হয়ে যাবে, সবটাই বেরিয়ে আসবে, জানবো আমরা কে কত কাকে টাকা দিল। এবং কর্পোরেট সেক্টর কেন বিজেপিকে এতটা ভালোবাসে, কেন তারা এই বিজেপির পেছনে এতটা, এর কারণ হচ্ছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপি কর্পোরেট সেক্টরকে সরকারি নীতি প্রভাবিত করার আইনি সুযোগ করে দিয়েছিল। ঠিক 2017 সালে তখন অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি, যিনি এটা এনেছিলেন। তখন উনি একটা কথা বলেছিলেন যে এটা ব্ল্যাক মানি, কালো টাকা উদ্ধারের ক্ষেত্রে সুবিধা দেবে। আজকে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে সুপ্রিম কোর্ট এটা বলেছেন না, কালো টাকা উদ্ধারের অন্য রাস্তা আছে। আর ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কি হয়, আপনি যেটা বললেন, বিদেশি কোম্পানিগুলো আজকে ভারতের নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য, ভারতের আর্থিক নীতিকে প্রভাবিত করার জন্য বিদেশি দেশগুলো তাদের স্বার্থে, ভারতের আর্থিক নীতিকে তাদের স্বার্থের অনুকূলে করার জন্য বিদেশি কোম্পানিগুলো এখানে শেল কোম্পানি খুলে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিদেশ থেকে প্রচুর টাকা আমাদের দেশে তারা ঢালতে পারবে। এবং সেই টাকা তারা শাসক দলকে টাকা দেবে, বিরোধী দলকে কেন টাকা দেবে? শাসক দলকে টাকা দিয়ে তারা সেই টাকাকে ব্যবহার করবে পলিসি ম্যাটারে ইন্টারভেন করার জন্য। এটাই ইলেকট্রাল বন্ডকে তারা আইনি
বৈধতা দিয়েছিল দুর্নীতিকে, কালো টাকাকে আইনি বৈধতা দেওয়া হয়েছিল ইলেকট্রাল বন্ড সিস্টেমের মধ্য দিয়ে। বিজেপি কাজটা করেছিল। আজকে সুপ্রিম কোর্টের রায়ে আমাদের বক্তব্য, আমাদের আশঙ্কা প্রমাণিত হলো। এবং এই যে বিভিন্ন নির্বাচনগুলোতে বিজেপি যে কোটি কোটি টাকা খরচ করে, টাকার উৎস কোথায়? এই টাকার উৎস তো ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ড করে বিজেপি নির্বাচনী লড়াইয়ে অন্য দলগুলোর চেয়ে হাজার গুণ এগিয়ে গেছে, কারণ অন্য তো ইলেকট্রাল বন্ডে টাকা পায় না। এবং এই যে ইলেকট্রাল বন্ড সিস্টেমকে চ্যালেঞ্জ করে মামলা যারা করেছিল, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। তারা গণতন্ত্রের স্বার্থে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এবং কংগ্রেস লিডার জয়া ঠাকুর, তারা তিনজন দরখাস্তকারী আদালতে ইলেকট্রাল বন্ড সিস্টেমকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল। আজকে সবগুলো মামলার শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল, অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ অন্যরা অংশগ্রহণ করেছিল এবং সুপ্রিম কোর্টে 5 জন বিচারপতি আজকে একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আমাদের আক্ষেপ এই বিচারটা সুপ্রিম কোর্ট 2 বছর, 3 বছর, আরও 4 বছরে করতে পারত। তাহলে অন্তত আমাদের গণতন্ত্রকে এইভাবে কলুষিত করার সুযোগ বিজেপি, যেটা গত 5 বছর আইন সম্মতভাবে পেয়েছে, সেটা পেত না। ঠিক, যাই হোক, তবু দেরিতে হলেও ভালো। ইট ইজ বেটার লেট দেন নেভার। ঠিক, দেরিতে হলেও সুপ্রিম কোর্ট অন্তত একটি ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নিতে পেরেছে। তার জন্য আমরা সুপ্রিম কোর্টে ধন্যবাদ জানাবো। আমরা সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো যে অন্তত একটি ক্ষেত্রে হলো সুপ্রিম কোর্ট জাতির প্রতি তার দায়িত্ব পালন করেছে, দেশের প্রতি তার দায়িত্ব পালন করেছে। একজন আইনজীবী হিসাবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে যদি একটা প্রশ্ন রাখি, যে এই যে রায়টা হলো, এই রায়টার ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত কাজটাই বেআইনিভাবে করা হয়েছে, আনকনস্টিটিউশনাল যখন বলা হয়েছে। তো এখন এই যে কাজটা যারা যারা করলেন, তাদের আইনি রূপে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি নেওয়ার সুযোগ আছে? আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সেই কারণে এবং এই বেআইনি ব্যবস্থা, অসাংবিধানিক ইলেকট্রাল বন্ডের সুযোগ বিজেপি গত 5 বছর 6 বছর ধরে পেয়ে গেল। সেক্ষেত্রেই বারবার আমাদের তরফ থেকে বলা হচ্ছিল যে সুপ্রিম কোর্ট অতি দ্রুত এই মামলা শুনানি করুন। 18 সনে সুপ্রিম কোর্ট, 19 সনে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল। তখনই কিন্তু ইলেকট্রাল বন্ডে স্থগিতাদেশের দাবি জানানো হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি। কিংবা তখনও বলা হয়েছিল আপনারা যদি স্থগিতাদেশ না দেন তাহলে অতি দ্রুত জরুরি ভিত্তিতে এই মামলা শুনানি করুন। সেটা সুপ্রিম কোর্ট করেনি। একজন বিচারপতি এসেছেন, এবারে কোনো কর্ণপাতি করেনি। বিচারপতি ববদে, বিচারপতি আমাদের সেই কলঙ্কিত বিচারপতি আসামের ভদ্রলোক রঞ্জন গগৈ, বিচারপতি রামান্না, তাদের এবারে কোনো উদ্যোগই নেননি। সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলো, যে মামলাগুলোতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল, সেই মামলাগুলোকে ঠান্ডা করে রেখে দেওয়া হয়েছিল। শুধুমাত্র বিচারপতি উদয় উমেশ ললিত, তিনি বোধহয় 60 দিনের সময় পেয়েছেন, তিনি এই মামলাগুলোকে ঠান্ডা করতে তুলে এনে বিভিন্ন সাংবিধানিক বেঞ্চ গঠন করেছেন। পরবর্তী বিচারপতি চন্দ্রচূড় মামলাগুলো শুনছেন। এবং এক্ষেত্রে আমরা আশাহত হইনি। আমরা একটা গুরুত্বপূর্ণ রায় পেলাম সুপ্রিম কোর্টের কাছ থেকে, যে রায়, যেটা আমাদের নির্বাচনী ব্যবস্থার উপর বিজেপির নিরঙ্কুশ আধিপত্য হ্রাস করার ক্ষেত্রে এই রায় একটা গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করবে। এতদিন অবধি নির্বাচনী লড়াইটা একদম অসম ছিল, কারণ বিজেপির হাতে হাজার হাজার কোটি টাকা, 60,000 কোটি টাকার ইলেকট্রাল বন্ডের 90% বিজেপির পকেটে গেছে, 94%। তো কেন তারা ইলেকট্রাল বন্ডকে চালু করেছিল বোঝা যায়। তাদের মুখে সততা, তাদের মুখে স্বচ্ছতা, তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা শোভা পায় না, এটা আবারও প্রমাণিত হলো। প্রশ্ন, আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার কি সুযোগ আছে? যে যারা এই ইলেকট্রাল বন্ড কিনেছেন, তারা তো নিশ্চিতভাবেই ইনকাম ট্যাক্স বা ইত্যাদি থেকে ছাড় পেয়েছেন বা কিছু না কিছু সুযোগ সুবিধা পেয়েছেন। এইটা আইনগত করার কি কোনো সুযোগ আছে? এইটা আইনগত সুযোগ পাওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? পরবর্তী ইলেকট্রাল বন্ড বাতিল হলো, এখন মানুষ জানবে যে আমরা আদানির হাতে এই যে গরিব পরিবারকে বছরে 2টো সিলিন্ডার আর বন্ধুকে 5টা এয়ারপোর্ট, এই 5টা এয়ারপোর্ট আদানিকে কীভাবে তুলে দেওয়া হলো, কেন তুলে দেওয়া হলো, এখন ইলেকট্রাল বন্ডে বিজেপি কত টাকা পেয়েছে, কে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে, সেটা এলেই তো বোঝা যাবে। কেন আদানি প্রীতি, কেন 2-1টি শিল্প গোষ্ঠী গত 5 বছর 6 বছরে বিজেপির আমলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তাদের এত বিজেপি প্রীতি কোন জায়গায়? এই ফেসিবাদী শক্তির সাথে কর্পোরেট শক্তির বন্ধনের আতাতের উৎসটা কোন জায়গায়? এটা ইলেকট্রাল বন্ডে কে কত বন্ড কিনেছে, কারা কিনেছে, এটা যখন প্রকাশিত হবে তখন স্বরূপটা উন্মোচিত হয়ে যাবে, এটা বোঝা যাবে। ঠিক আছে, আমরা জানতে চাই প্রশ্নটা এই জায়গাতে একটা বিষয় উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট, যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিতে গিয়ে
একটা জায়গায় উল্লেখ করেছেন যে এখনো পর্যন্ত যে বন্ডগুলি হয়নি, মানে কেনা হয়নি, এগুলো বাতিল করতে হবে। এগুলি বাতিল করতে হবে এবং ফেরত দিয়ে দিতে হবে তার যার টাকা। তো সেটা তো রেস্ট্রোস্পেক্টিভ এফেক্ট কেন হবে না, মানে পেছন দিক না, থেকে? পেছন দিকে হবে না, তখন তো আইন ছিল এতই মাত্র। এখন তো সংবিধান অসাংবিধানিক ঘোষিত হলো স্কিম, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। সেই কারণে যেটা জরুরি ছিল এই অতি দ্রুত বিচার করা। বিলম্বিত বিচার অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এই ধরনের বিলম্বিত বিচার এই সমস্ত অন্যায় কিংবা অসঙ্গত অসাংবিধানিক আইনের যারা আইনকে আশ্রয় করে যারা মুনাফা নেওয়ার সুযোগ করেন তাদেরকে প্রশ্রয় দেয়, তাদেরকে বাড়তি সুযোগ দিয়ে দেয়। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে যে বিভিন্নভাবে অনৈতিকভাবে বিভিন্ন বিধানসভা বা বিভিন্ন রাজ্যের সরকার গঠনের ক্ষেত্রে টাকা পয়সার খেলা, এটা দুটো জিনিস আছে। ইলেকট্রাল বন্ড সিস্টেম বাতিল হলেই যে কাল থেকেই আমাদের রাজনীতি পাল্টে যাবে তা নয়। আমাদের রাজনীতিতে টাকার খেলা চলবে। বিজেপি কর্পোরেট সেক্টর রাজনীতিকে অর্থশক্তির প্রাবল্যে রাজনীতিকে কলুষিত করবেন, চেষ্টা করে যাবেন, এটা জানি আমরা। কিন্তু ইলেকট্রাল বন্ডটা কেন বিপজ্জনক? এটা হচ্ছে আইনি পথে দুর্নীতিকে আইনি বর্ণ পরিয়ে দেওয়া। এখন আন্ডার টেবিল হবে, এখন অন্যভাবে হবে। এখন বন্ড কিনে এটা হবে না। এই সবচেয়ে দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা হলো টেবিলের নিচ দিয়ে ঘুষ দেওয়া হয়, আমরা জানি, কিন্তু ঘুষকে আইন সম্মত করা এটা তো কোনোভাবেই মানা যায় না। ইলেকট্রাল বন্ড সিস্টেম চালু করে বিজেপি সরকার ঘুষ দেওয়াকে আইন সম্মত করেছিল, এবং কারা ঘুষ দিচ্ছেন, কাকে ঘুষ দিচ্ছেন, এটা শুধুমাত্র দাতা এবং গ্রহীতা জানবেন, জনগণ জানবেন না। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে পলিসি ম্যাটারে আমি যদি আপনাকে টাকা দিই মণিময় রায়কে, তাহলে মণিময় রায় কোন কোন অনুষ্ঠান সঞ্চালন করবে, কী করবে না, সেক্ষেত্রে আমার অধিকার কথা বলার হক জন্মাবে। আপনি এটা করবেন, এটা করবেন না, এটা করলে আমার সুবিধা হবে, আমাকে প্রমোট করুন। ঠিক সুপ্রিম কোর্ট বলেছে at a primary level political contributions gave a seat at the table to contributors. That is, it enhanced access to legislators. This access also translates to influence over policy making. There is also a legitimate possibility that financial contributions to a political party would lead to quid pro quo arrangement because of the close nexus between money and politics. অর্থ কি দ্বারা এই যে আমি টাকা দিলাম, সুপ্রিম কোর্ট বলছে এর থেকে হচ্ছে আমাকে আলোচনার টেবিলে যারা আইন প্রণয়ন করে তাদের সাথে এক টেবিলে বসার অধিকার আমাকে সুযোগ করে দিল, কারণ আমি টাকা দিচ্ছি। এবং এর ফলে কী হবে, বিধায়করা, সাংসদরা কিংবা সরকার যে নীতি গ্রহণ করবে সেই নীতিকে আমি প্রভাবিত করতে পারবো, যেটা আমি প্রথমেই বলেছি। কারণ কোম্পানিগুলো কেন টাকা দেবে? কোম্পানিগুলো তো টাকা দেবে তাদের সুবিধা পাওয়ার জন্য। আজকে টাকা দেবে আমার গাড়ির যন্ত্রাংশ আমি আমদানি করছি, সেই যন্ত্রাংশের উপর শুল্ক ছিল, আমদানির শুল্ক ছিল 10%। আমি 1,000 কোটি টাকা দিলাম, তুমি এটাকে 2% করে দাও, তাহলে আমি লাভ করবো 10,000 কোটি টাকা। এটাই তো ইলেকট্রাল বন্ডের কারণ, এবং সেই বিজেপি এটাই করছে। ঠিক। সর্বশেষ প্রশ্ন, এই রায়টাকে ঐতিহাসিক কি বলবেন? নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায়, এবং আমি বলবো সুপ্রিম কোর্ট অন্তত একটি ক্ষেত্রে তার দায়িত্ব পালন করেছেন। আমরা সুপ্রিম কোর্টের কাছে আশা করি, কারণ সুপ্রিম কোর্ট আমাদের ভরসা, আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট অদ্বিতীয় ক্ষমতার অধিকারী, এবং সুপ্রিম কোর্টের পক্ষেই সম্ভব এই যে আমাদের দেশে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে, সংবিধানের মৌলিক কাঠামোকে যেভাবে বিপন্ন করা হচ্ছে, যেভাবে বুলডোজার জাস্টিস চালানো হচ্ছে, সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টগুলো একটু সক্রিয় ভূমিকা নেয়, তাহলে কিন্তু এই আক্রমণ, এই আইনের বেআইনি শাসন একে প্রতিহত করা যায়। তার জন্য সুপ্রিম কোর্ট তো মেজরিটেরিয়ান পলিটিক্সের বিরুদ্ধে, মেজরিটেরিয়ান অ্যাগ্রেশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেক হিসেবে কাজ করার জন্য সুপ্রিম কোর্টকে আমাদের সংবিধান প্রণেতারা সেইভাবে দেখেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, সুপ্রিম কোর্ট সেই দায়িত্বটা পালন করছে না। কালকেও দেখলাম, আজকে পত্রিকায় একজন বিশিষ্ট বিশ্লেষক আক্ষেপ করছেন এইভাবে বুলডোজার দিয়ে একের পর এক বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, বিচার না করে শাস্তি দেওয়া হচ্ছে, কালেক্টিভ পানিশমেন্ট ব্রিটিশ আমলের মতো। এই গ্রামের একজন, তার বিরুদ্ধে ধরুন খুনের অভিযোগ প্রমাণিত হয়নি, শুধুমাত্র অভিযোগ উঠলো, রাতারাতি বুলডোজার দিয়ে তার বাড়িঘর, সমস্ত বাড়িঘর গুড়িয়ে দিল, পরিবারের লোকজনদের সমস্ত কিছু ভেঙে দিল। এটা বুলডোজার পানিশমেন্ট, কালেক্টিভ পানিশমেন্ট। এটা কী করে হয়? সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাইকোর্টগুলো কেন চোখ বুঝে বসে আছেন? এটা হতাশা আমাদেরকে গ্রাস করছিল। তার মধ্যে অন্তত আমরা একটু আবার নতুন করে আশা দেখব, এবং এটার জন্য আমি বলবো
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, বিভিন্ন রাজনৈতিক দল, তাদেরকে বিভিন্ন নাগরিক সংগঠন, বিভিন্ন ট্রান্সপারেন্সি অর্গানাইজেশন যারা গণতন্ত্র স্বচ্ছতার জন্য লড়াই করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা বারবার বলছিল এই ইলেকট্রাল বন্ড ইট ইজ এ অ্যাসল্ট অন ডেমোক্রেসি, এবং তাদের বক্তব্য আজকে আদালতে সুপ্রতিষ্ঠিত হল, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রায় নিয়ে প্রখ্যাত আইনজীবী পুরুষোত্তম রায়বানু তার মতামত দিলেন। আমরা অনেকটাই সমৃদ্ধ হলাম, অনেক কিছু বিষয় বুঝতে পারছিলাম না। এই মুহূর্তে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হলো যে না, অসাংবিধানিকভাবে এই ইলেকট্রাল বন্ড বা এই নির্বাচনী তহবিল হিসেবে যেটাকে ব্যবহার করা হয়েছে সেটা একেবারেই বেআইনি ছিল। আমরা নজর রাখব পরবর্তী অবস্থার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।